প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সহজে ফিজিক্স পার্ট চ্যানেলে আবার এলাম। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এই সম্পর্কে অনেকের অনেক কনফিউশন আছে, তো যাতে কনফিউশন আর না থাকে সেই জন্য এই টপিকটা আজকে আমরা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে একটু ফলো করো এবং ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা আমরা একটু এগিয়ে যাব, ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তোমাদের সিলেবাসে যে ইলেকট্রোস্ট্যাট আছে তার সেকেন্ড চ্যাপ্টারে আমরা সব ডিটেলস বলবো না, ঠিক যে জায়গাগুলোতে তোমাদের একটু প্রবলেমগুলো ক্রিয়েট করে সেই জায়গাগুলো আমি বলবার চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গে জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো আর নিজেকে তৈরি করতে থাকো। তড়িৎ ক্ষেত্র কাকে বলে এটা আমরা ক্লাস 10-এ পড়েছি। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কোনো তড়িৎগ্রস্ত বস্তু তার চারপাশে যে এলাকা জুড়ে সে আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই এলাকাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা কাকে বলে? ওই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক আধান রাখি তাহলে সে যে বল অনুভব করে তাকে সেই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। ধরা যাক এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান মনে করা যাক ই। তার মানেটা কি? তার মানে এই তড়িৎ ক্ষেত্রে এই যে পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে সে যে বল অনুভব করবে তার মান হচ্ছে ই। দ্যাট মিনস তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটাকে সংক্ষেপে আমরা তড়িৎ ক্ষেত্রও বলে থাকি। তাহলে যদি এখানে একক আধান রাখলে ই বল অনুভব করে, যদি আমরা আধানের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, যদি 2 একক আধান রাখি তাহলে সে কতটা বল অনুভব করবে? 2E। ক্ষেত্র প্রাবল্যের মান তখন কত হবে? 2E। যদি মানে যে বলটা অনুভব করবে সে বলের মান কত হবে? 2E। যদি 2 একক আধান না রেখে মনে করে এখানে কিউ পরিমাণ আধান রাখলাম তাহলে সে কতটা বল অনুভব করবে? কিউই। অর্থাৎ কিউ আধান তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে রাখার জন্য সে যে বল অনুভব করলো সেই বলের মান কত হলো আমাদের? কিউ ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর একক কি হবে? ই এর যদি আমরা এসআই একক করতে চাই তাহলে এফ এর একক কি? নিউটন। কিউ এর একক কি? কুলম্ব। তাহলে ই এর এসআই একক হবে নিউটন পার কুলম্ব। এখন নিউটন পার কুলম্ব এটাকে আরো একটা রূপ আমরা লিখতে পারি, উপর নিচে একটা যদি আমরা মিটার দিয়ে গুণ করি তাহলে এটাকে লিখতে পারি নিউটন ইন্টু মিটার, কুলম্ব ইন্টু মিটার। দেখো নিউটন ইন্টু মিটার মানে বল ইন্টু সরণ মানে কার্য। তাহলে জুল বাই কুলম্ব ইন্টু মিটার। জুল বাই কুলম্ব তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। অর্থাৎ বিভব এর একক আমরা জানি ভোল্ট, কার্যের একক জুল, তড়িৎ আধানের একক কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব মানে ভোল্ট, তাহলে এই যে জুল পার কুলম্ব আছে এর পরিবর্তে আমরা লিখলাম ভোল্ট। তাহলে ভোল্ট নট পার মিটার। তাহলে ই এর একক অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম্ব বা বলতে পারি ভোল্ট পার মিটার। ই এর আমরা মাত্রিয় সংকেত নির্ণয় করে নিতে পারি। সি মানে কিউ মানে তড়িৎ আধানের পরিমাণ, কিউ ইকুয়াল টু আমরা আইটি লিখে দিতে পারি। আইটি লিখে এফ এর জায়গায় এফ এর মাত্রিয় সংকেত লিখলে ই এর মাত্রিয় সংকেত খুব সহজেই নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা কি বললাম? তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে সে যে বল অনুভব করে তাকে বলা হয় ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। ক্ষেত্র প্রাবল্যের দিক কি হবে? যদি আমরা একটা একক ধনাত্মক আধান এখানে রাখি সে যেদিকে সরে যাবে সেইটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের দিক। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে সে যেদিকে মুভ করবে, সে যেদিকে সরে যাবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ডিরেকশন। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা কি রাশি হলো? ভেক্টর রাশি, যার একটা নির্দিষ্ট ম্যাগনিটিউড আছে এবং তার একটা ডিরেকশন রয়েছে। তাই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা একটা কি রাশি? ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা বললাম। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? তার সংজ্ঞা, তার একক
তার মাত্রিয় সংকেত কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা ডিসকাশন করলাম। এবার আমাদের যেটা করা দরকার সেটা আমরা জানব, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু কাকে বলে। দুটো সমান ও বিপরীত আধান, দুটো সমান ও বিপরীত ধর্মী আধান পরস্পর থেকে স্বল্প দূরত্বে থেকে, মনে করা যাক এই ডিস্টেন্সটা হচ্ছে 2L, দুটো সমান সমপরিমাণ বিপরীত ধর্মী আধান স্বল্প দূরত্বে থেকে যে তড়িৎ সংস্থা তৈরি করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে, এই যে আমরা তড়িৎ দ্বিমেরু তৈরি করলাম, এর ভ্রামক হচ্ছে যে কোনো একটা আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী যে দূরত্ব, তাদের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটার গুণফলকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে পি ইকুয়াল টু কিউ ইন্টু 2L। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হবে সেটা বোঝার জন্য মনে রাখবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন যেদিকে হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন তার বিপরীত দিকে ধরা হয়। অর্থাৎ এই যে আমরা তড়িৎ দ্বিমেরু তৈরি করলাম, এর উপরে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন বোঝার জন্য তোমাকে এখানে একক নেগেটিভ আধান রাখতে হবে। একক নেগেটিভ আধান রাখলে সে যেদিকে সরে যাবে, তাই এখানে যদি আমরা একটা একক নেগেটিভ আধান রাখি সে নিশ্চয়ই এইদিকে সরে যাবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। তাহলে পি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ইন্টু 2L ভেক্টর। এটা দ্বিমেরু ভ্রামকের ভেক্টর ফর্ম। তাহলে কি বললাম, দুটো সমপরিমাণ বিপরীত ধর্মী আধান স্বল্প দূরত্বে থেকে যে তড়িৎ সংস্থা তৈরি করে তাকে আমরা কি বললাম, তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? যে দ্বিমেরু আমরা তৈরি করলাম, অর্থাৎ দুটো সমপরিমাণ আধান, তার যে কোনো একটা আধানের মান কিন্তু তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের গুণফলকে আমরা কি বলি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা কি রাশি? ভেক্টর রাশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি হবে? একক খুব সোজা, কিউ এর একক নিতে হবে আর এল এর একক নিতে হবে। কিউ এর একক কি হয়? কিউ মানে আধান, আধানের একক সিজিএসএ কি? ইএসইউ আধান বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধান বা স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার, অথবা নিউটন কুলম ইন্টু মিটার। কুলম হচ্ছে কিউ এর জন্য কুলম আর এল এর জন্য মিটার। তাহলে দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে কুলম ইন্টু মিটার অথবা স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন এবং মান আর একক। তাহলে দ্বিমেরু ভ্রামক আমরা জেনে নিলাম। এবার আমরা যেটা করতে চাইছি আর কি, যে উদ্দেশ্যে এই জিনিসগুলো বলে দেওয়া, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক পড়েছে এই কারণ আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করতে চাই দ্বিমেরুর বিভিন্ন জায়গায়। তড়িৎ দ্বিমেরুর কখনো অক্ষের উপর, কখনো তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর, বা তড়িৎ দ্বিমেরুর থেকে যে কোনো একটা ডিরেকশনে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান কত হবে সেটা ক্যালকুলেশন করার জন্যই কিন্তু আমাদের এতগুলো জিনিস বলে দেওয়া। তাহলে আমরা করছি প্রথমে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এইটা আমরা এক ফার্স্ট দেখব। তড়িৎ দ্বিমেরুটা কি দ্বিমেরু? তড়িৎ দ্বিমেরু। মনে করা যাক এটা একটা তড়িৎ দ্বিমেরু, এখানে মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা তার অক্ষ। এই আধান দ্বয়ের মধ্যে দূরত্ব আমরা আগের মতোই ধরে নিলাম। দূরত্ব কত ধরলাম? 2L। এর মধ্যবিন্দু হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দুকে ও ধরে নিলাম। ও বিন্দু থেকে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম মনে করা যাক এক্স। এই এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান বা প্রাবল্যের মান কত হবে? এক্স বিন্দুটার ডিস্টেন্স হচ্ছে একেবারে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ডিস্টেন্সটা ধরে নিলাম আমরা আর।
এইখানটায় এই যে এক্স পয়েন্ট, এই পয়েন্টে এই দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান বা প্রাবল্যের মান কত হবে। এখন একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে এই যে মাইনাস কিউ চার্জ, এর জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান হবে, আবার এই প্লাস কিউ চার্জ, তার জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান হবে। আমরা অ্যাট ফার্স্ট এই মাইনাস কিউ চার্জের জন্য এক্স পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান ক্যালকুলেশন করছি। তাহলে মাইনাস কিউ চার্জ এইটার জন্য এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান ক্যালকুলেশন করার জন্য আমরা বলেছি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কি করে বুঝতে হয়, সেখানে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে। তো এখানে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি, তাহলে এটা মনে করো এখন নেই, তাহলে মাইনাস কিউ চার্জের জন্য সে কোন দিকে সরে যাবে, সে নিশ্চয়ই এই দিকটা সরে যাবে। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার ডিরেকশন, এবং তার মান ধরে নিয়েছি আমরা E1। কোন চার্জের জন্য? মাইনাস কিউ চার্জের জন্য। আমরা জানি যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কুলম্বের ফর্মুলা অনুযায়ী জানি। তাই এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস 1 চার্জ, তাহলে একটা চার্জ কিউ আর একটা চার্জ 1, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটাই তো তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তীব্রতা বলতে কি বোঝায়? একক ধনাত্মক আধান রাখলে সে যে পরিমাণ বল অনুভব করবে তাকে বলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তাই একক ধনাত্মক আধান এখানে রাখলাম, তাহলে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান। তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান E1 ইকুয়াল টু 1/4πε0। এটা ভেদ ধ্রুবকের জন্য এসছে, আমরা শূন্য মাধ্যম ধরে নিলাম, এসআই পদ্ধতিতে আমরা করছি। তাহলে আধানদ্বয়ের গুণফল কিউ ইন্টু 1 বাই এখান থেকে ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে এটা যদি এল হয়, টোটালটা 2l, তাহলে এইটুকু এল, তাহলে এতটা কত হবে আর প্লাস এল তার হোল স্কোয়ার, এবং তার ডিরেকশনটা কিন্তু এইটাই। এটা গেল মাইনাস কিউ চার্জের জন্য। এবার যদি প্লাস কিউ চার্জের জন্য করি, প্লাস কিউ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান ওই একই এক্স পয়েন্টে, আমরা এই দ্বিমেরুর জন্য বের করছি, ওই জন্য পৃথক পৃথক চার্জ দিয়ে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তখন কত হবে? E2 ইকুয়াল টু 1/4πε0, আধান কত কিউ ইন্টু 1। এখন এখান থেকে ডিস্টেন্সটা কত দেখা যাক, এটা তো আর, এইটুকু এল, তাহলে এটা কত, টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে আর মাইনাস এল তার স্কোয়ার। এর ডিরেকশন কোন দিকে হবে? যেহেতু চার্জটা পজিটিভ চার্জ, এখানে যদি একক ধনাত্মক আধান রাখি, সেই নিশ্চয়ই এইদিকে মুভ করে যাবে, সেটা হচ্ছে E2। এখন তুমি নিজের মধ্যে প্রশ্ন করো, E1 বড় না E2 বড়? লক্ষ্য করে দেখো, E1 এর মান যখন ক্যালকুলেশন করছি, এটা তো কমন ফ্যাক্টর, এখানে কিউ বাই আর প্লাস এল হোল স্কোয়ার, এটা কিউ বাই আর মাইনাস এল হোল স্কোয়ার। তুমি বলো আর প্লাস এল নিশ্চয়ই বড় আর মাইনাস এল অপেক্ষা, তাহলে ছোট জিনিস দিয়ে ভাগ করলে ভাগফলের মান কি হয়? নিশ্চয়ই বড় হয়। তাহলে E2 অবশ্যই বড়, কারণ E2টা হচ্ছে এই আধানটার জন্য, এই আধান থেকে এই বিন্দুর দূরত্ব যেহেতু কম, তাহলে E2 এর মান অবশ্যই বড়। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমরা বলি E, তাহলে E ইকুয়াল টু আমরা লিখতে পারি E2 মাইনাস E1। তাহলে এই দুটোকে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমরা কমন নেব কাকে? কিউ বাই 4πε0 কমন নিতে পারি। দেখো কিউ বাই 4πε0 কমন নাও, কিউ বাই 4πε0 যদি কমন নাও, তাহলে কি থাকবে? E2 এর জন্য 1/r মাইনাস এল হোল স্কোয়ার, 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার, মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান আমাদের ফাইনালি যেটা এলো, কিউ বাই 4πε0 ইন্টু আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, টোটালটার কিন্তু স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে এখানে হবে আর প্লাস এল এর স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশনটা আমরা একটু আগে বাড়িয়ে নিই, তাহলে মানটা কি দাঁড়াচ্ছে দেখি। কিউ বাই 4πε0 ইন্টু, এটা হচ্ছে আর এস এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে আর স্কোয়ার
মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার। আর এখানে দেখো মানটা হচ্ছে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলাটা লিখি, তাহলে লিখতে পারি 4ab, বা তুমি এটাকে ভেঙেও লিখতে পারো। তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে, এখানে এক কাজ করা যাক, 4টাকে আমরা 2 লিখে নিলাম, আর 2 লিখে নেওয়ার পরে আমরা এক কাজ করি, এটাকে কিউ ইন্টু 2l লিখলাম, ইন্টু আর লিখলাম। এখানে করলাম কি 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো ওপরে এটাকে এরকম করে কেন লিখলাম, আসলে আমরা দ্বিমেরু ভ্রামক পড়েছিলাম, যে কোনো একটা চার্জের মান কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলেছিলাম, দ্বিমেরু ভ্রামক পি। তাহলে যে কিউ ইন্টু 2l এর পরিবর্তে আমরা লিখতে পারি পি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 2pr, এটা হলো 2, কিউ ইন্টু 2l মানে তো পি, তাহলে 2pr বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান এটা দাঁড়ালো। এবার যদি এরকম হয় যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, এই যে ডিস্টেন্সটা আমি বলেছিলাম দ্বিমেরু ভ্রামক তৈরি করার সময়, তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুটো সমপরিমাণ বিপরীতধর্মী আধান স্বল্প দূরত্বে থেকে যে সংস্থা তৈরি করে, অর্থাৎ 12টা দূরত্বটা কম, স্বল্প দূরত্ব, তাহলে এল আরও কম। তাহলে যেহেতু এল খুব ছোট হয় সাধারণভাবে, তাহলে আরটা অনেক বড় হয়। অর্থাৎ যদি এরকম হয় আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, তাহলে আমরা এল স্কোয়ারটা খুব ছোট ভাবতে পারি। এল স্কোয়ারের বর্গটাকে আমরা কি করতে পারি, উপেক্ষা করতে পারি। ক্ষুদ্র রাশির বর্গ কি হয়, আরও ক্ষুদ্র হয়। তাহলে দ্বিমেরু ভ্রামকের মান এই শর্তে কত দাঁড়ায় 2pr। আমরা এটাকে এক কাজ করি 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2pr বাই, এখানে এল স্কোয়ার উপেক্ষা করলে এখানে লিখতে পারি আর স্কোয়ার হোল স্কোয়ার মানে r টু দি পাওয়ার 4। তাহলে মানটা আলটিমেটলি দাঁড়ালো 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউ। তাহলে দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত হলো 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউ। পিটা কি, পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান। এখন যদি আমরা ভেক্টর ফর্ম লেখার চেষ্টা করি, দেখো তড়িৎ ক্ষেত্রের তীব্রতার ফাইনাল ডিরেকশন কোন দিকে হবে, নিশ্চয়ই এই দিকে হবে, কারণ ইটুটা বড়, ইউয়ানটা কি ছোট, তাহলে ইটুর দিকে হবে। দুটো ভেক্টর যদি একই রেখায় বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধি ভেক্টর কোন দিকে ক্রিয়া করবে, দুই সমধর্মী ভেক্টর যদি কাজ করে, যেটা বড় সেই দিকে ক্রিয়া করবে, আমরা নিশ্চয়ই জানি, ভেক্টর আমরা পড়েছি ক্লাস 11-এ। তাহলে এই দিকটা হচ্ছে ইটুর দিক, এবং দ্বিমেরু ভ্রামকের দিক কিন্তু এই দিকটা, কারণ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন বোঝার জন্য আমি তোমাকে বলেছি এখানে কি রাখতে হবে, একটা ইউনিট নেগেটিভ চার্জ। তাহলে এখানে ইউনিট নেগেটিভ চার্জ হলে সেও তো এদিকে মুভ করবে। তাহলে লব্ধি তড়িৎ প্রাবল্যের দিক এবং দ্বিমেরু ভ্রামকের দিক একই দিক। সুতরাং এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে আমরা এরকম লিখতে পারি, কি লিখতে পারি না, ই ভেক্টরের যা ডিরেকশন 1/4 পাই এপসাইলন নট 2p ভেক্টর বাই আর কিউব। এইটা হচ্ছে দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং তার ভেক্টর ফর্ম। ঠিক একই রকম ভাবে আমরা এই মানটা যেমন পেলাম, তেমনি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে সেটা আমরা একটু দেখি। দ্বিমেরুর বিষুব অবস্থানে ক্ষেত্র প্রাবল্যের মান, বা দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান আমরা করে নিলাম। ক্ষেত্র প্রাবল্যের মান আমাদের কি এলো 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। এটা আমরা পেলাম। এটা কোথায় পেলাম, দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। এবার যেটা আমরা করব, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে, ডিরেকশন কি হবে, সেটা হচ্ছে আমরা একটা দ্বিমেরু তৈরি করে নিলাম। দেখো এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু করতে গেলে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ
ডিস্টেন্সটা তাদের মধ্যে আগের মতোই ধরে নিলাম কত, তারপরে তার লম্ব সমদ্বিখণ্ডক মনে করো এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এটা লম্ব তো বটেই এবং এই দ্বিমেরু যে অক্ষটা রয়েছে দ্বিমেরু একে সমান দুই ভাগে ভাগ করেছে, তাই লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমরা ক্ষেত্র প্রাবল্যের মান ক্যালকুলেট করতে চাই। তাহলে এই ডিস্টেন্সটা এল, এই ডিস্টেন্সটাও কিন্তু এল, এবং এই যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে দ্বিমেরুর যে মধ্যবিন্দু সেখান থেকে ওই যে আমাদের পয়েন্ট যেটা আমরা অক্ষের উপরে যেমন ধরেছিলাম এক্স, সেই এক্স পয়েন্টটা মনে করে এই বিন্দুটা, এর ডিস্টেন্সটা মনে করে সে আগের মতোই ধরে নিলাম আর। এবার আমার এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং ডিরেকশন নির্ণয় করতে হবে। তো আমরা একবার মাইনাস কিউ চার্জের জন্য করব, একবার প্লাস কিউ চার্জের জন্য করব। তা প্লাস কিউ চার্জের জন্য যদি আমি করি, লক্ষ্য করে দেখো, তাহলে ডিস্টেন্সটা এই প্লাস কিউ চার্জের জন্য এখানে আমাদের একক ধনাত্মক আধান রাখতে হবে। মনে করা যাক এটা নেই, তাহলে এই আধানটার জন্য এখানে একক ধনাত্মক আধান রাখলে সে নিশ্চয়ই বিকর্ষণ করবে। ধনাত্মক ধনাত্মককে কি করে? বিকর্ষণ করে। তাহলে এই বরাবর হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের দিক, সেটা মনে করা যাক E1। এবং এই আধানটার জন্য যদি এখানে একক ধনাত্মক আধান রাখি, তাহলে সে কোন দিকে মুভ করবে? সে নিশ্চয়ই এই দিকে মুভ করবে, তাই না? কারণ এখানে যদি একক ধনাত্মক আধান রাখি, এ তো আকর্ষণ করবে, এ যেমন বিকর্ষণ করছে আর এ কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই দিক হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের দিক। এখন প্রশ্ন হলো যে একটা জিনিস দেখো, এই কোণটা আমরা মনে করছি থিটা, ঠিক আছে? তাহলে যদি আমরা এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা টেনে নিই, তাহলে এই কোণটাও কিন্তু থিটা এবং এটাও থিটা। কারণটা খুব পরিষ্কার, কারণ এটা হচ্ছে সাধারণ বাহু, এটা 90 ডিগ্রি, এটা সমান, ত্রিভুজ দুটো সর্বসম, এটা থিটা হলে এটা থিটা। এবং একটা জিনিস দেখো যে এটা থিটা হলে এটা থিটা এবং এটা থিটা হলে এটাও থিটা, কারণ এটা অনুরূপ কোণ, এইটা এটার সঙ্গে সমান্তরাল, এটা ভেদক, ঠিক আছে? তাহলে আমরা E1 কে একটু কম্পোনেন্টে ভাগ করে ফেলি। E1 যে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাজ করছে, এই বরাবর একটা কাজ করবে থিটার দিকে। থিটার দিকে কত কাজ করবে বলো? E1 cos থিটা। এর পারপেন্ডিকুলার একটা কাজ করবে, এদিকে কত কাজ করবে? E1 sin থিটা। একইভাবে যে E2 রয়েছে, E2 কিন্তু আবার এই থিটার দিকে একটা উপাংশ আছে, সেটা কত হবে? সেটা হবে E2 cos থিটা। এবং E2 আর একটা যে উপাংশ হবে সেটা হচ্ছে এর ঠিক পারপেন্ডিকুলারে, সেটার মান কত হবে? E2 sin থিটা। দেখো E1 এবং E2 ম্যাগনিটিউডটা কিন্তু সমান হবে, কারণ এই বাহু দুটো যেহেতু দৈর্ঘ্য সমান, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে আমরা যদি এর নামকরণ একটু করে নিই, এটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরা যাক সি বিন্দু, তাহলে এই এসি এবং বিসি, এসি এবং বিসি এর ডিসটেন্সটা কিন্তু সমান। এর মান কি হবে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি বা বিসির মান হচ্ছে একই। সুতরাং এখানে যদি একক ধনাত্মক আধান রাখি, সে যতটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, ডিসটেন্সটা তো একই এবং আধানের মানটাও তো একই, এ তাহলে ঠিক সমপরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করবে। অর্থাৎ E1 এবং E2 এর ম্যাগনিটিউডটা কিন্তু মানটা কিন্তু সমান, কারণ E1 ইকুয়াল টু 1/4 এপসাইলন নট আধান দ্বয়ের গুণফল, আধান হচ্ছে একটা কিউ একটা 1 আর তার দূরত্বের বর্গ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি E1 বা E2 এর মানটা তাহলে কত হবে? 1/4 পাই এপসাইলন নট আধান দ্বয়ের গুণফল কিউ ইন্টু 1 বাই দূরত্বের বর্গ। তার দূরত্ব কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে মানটা দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা হচ্ছে
E1 বা E2 মান। দুটো মানই কিন্তু সমান। দেখো যেহেতু E1 এবং E2 মান সমান, তাহলে E1 সাইন থিটা আর E2 সাইন থিটা পরস্পর বিপরীত ধরবে, সুতরাং ওরা একে অপরকে কি করবে, ক্যান্সেল করবে। তাহলে এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টের জন্য সি বিন্দুতে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নেই। যা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য আছে তা কিন্তু এই ডিরেকশনে রয়েছে। তাহলে নেট তড়িৎ প্রাবল্য, লব্ধি তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু তাহলে কত হবে, E1 cos থিটা, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। দ্যাট মিন্স E1 cos থিটা প্লাস E2 এর জায়গায় আমরা লিখতে পারি E1, E2 এবং E1 ম্যাগনিটিউডের সমান। তাহলে এখানে কত লিখলে, E1 cos থিটা, তার মানে হলো 2E1 cos থিটা, 2E1। দেখো এক মিনিট, E1 এর মান কত এটা, তাহলে 1/4 পাই এপসাইলন নট Q বাই R স্কোয়ার প্লাস L স্কোয়ার। এটা কার জন্য লিখলাম, E1 এর জন্য লিখলাম। cos থিটা, cos থিটা মানে কি, cos থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তাই এর ভূমিটা কত L, অতিভুজটা এটা, তাহলে আমরা লিখতে পারি L বাই রুট ওভার R স্কোয়ার প্লাস L স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা একটু আগে বাড়িয়ে নিই, তাহলে আমরা কি পেতে পারি, 1/4 পাই এপসাইলন নট, উপরে দেখো 2QL, 2QL মানে P বাই, এটাকে যদি আমরা পাওয়ারে যোগ করি R স্কোয়ার প্লাস L স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে এক আছে, এখানে পাওয়ার হাফ আছে, এক আর হাফ যোগ করলে 3/2। তাহলে এইটা হচ্ছে তোমার এই সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য, যার ডিরেকশন কোন দিকে পরে বলছি। এবার যদি আমরা আগের মতো একটা অ্যাজাম্পশন নিই, যদি এটা হয় R ইজ ভেরি 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 গ্রেটার দেন L হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E এর মান আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট P বাই, দেখো Lটা উপেক্ষা করো, তাহলে R স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2, তাহলে 2 আর 2 কেটে যাবে, কেটে গিয়ে হলো R কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কোনো তড়িৎ দ্বিমেরুর বিষুব অবস্থানে বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত হবে, 1/4 পাই এপসাইলন নট P বাই R কিউ। ডিরেকশন কোন দিকে হবে, দেখো এখানে দ্বিমেরুর ডিরেকশন এই দিকে, কারণ এর উপরে যদি আমরা নেগেটিভ চার্জ রাখি সে এই দিকে সরে যাবে, আর তড়িৎ ক্ষেত্রের তীব্রতার দিক হচ্ছে এই দিকে, তাহলে পরস্পর ওরা কোন দিকে হচ্ছে, বিপরীতমুখী। বিপরীতমুখী বোঝানোর জন্য আমরা যদি ভেক্টর ফর্ম লিখি, তাহলে এখানে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, এখানে ভেক্টর চিহ্ন দিলাম, আর একটা মাইনাস চিহ্ন লাগিয়ে দিলাম। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার ভেক্টর ফর্ম লম্ব সমদ্বিখণ্ডকের উপর। কার লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরুর উপর, দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান হচ্ছে, দেখো এখানে ছিল অক্ষস্থিত কোনো বিন্দুতে, অক্ষস্থিত কোনো বিন্দুতে যা দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান যা হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান তার অর্ধেক হয়। ওখানে ছিল 2P, এখানে আছে P, বাদ বাকি টার্মস কিন্তু আসলে একই। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়ালো ব্যাপারটা, তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে মান এইটা, আর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট P বাই কত হলো, P বাই R কিউ। এবার আমরা আরেকটা কেস করব, সেটা হচ্ছে অবশ্যই তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর উপর যে কোনো অবস্থানে একটা বিন্দু। এতক্ষণ করছিলাম কি, অক্ষস্থিত কোনো বিন্দু, তারপর কি করলাম, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু। এবার করছি তড়িৎ দ্বিমেরুর উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান কিরূপ হবে এবং তার ডিরেকশন কিরূপ হবে। দেখো এটা হচ্ছে একটা দ্বিমেরু, এটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ চার্জ, এটা কত চার্জ, প্লাস কিউ চার্জ, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে, মনে করা যাক আগের মতোই বললাম, ডিসটেন্সটা কত হলো 12। এখন মনে করে এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এই বিন্দুতে
তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান ডিরেকশন কি হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। আগে যেমন ছিল অক্ষের উপর কোনো বিন্দুতে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে, এখন না অক্ষের উপরে না কোনো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, এটা একটা যে কোনো অ্যাঙ্গেলে আছে, এরকম জায়গায় পয়েন্টটা রয়েছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা কোণে কোনো একটা বিন্দুতে। আমরা এই বিন্দুটার নাম অবশ্যই আগের মতো সেই বিন্দু, সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত বিন্দু এক্স বিন্দু। এক্স বিন্দুতে আমরা কি বের করতে চাই? তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য। এখন এই দিকে কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করছে। আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, পি এর ডিরেকশন কোন দিকে হয়? পি এর ডিরেকশন হয় যদি আমরা দ্বিমেরুর উপর একটা নেগেটিভ চার্জ রাখি, সে যেদিকে মুভ করে যায় সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। এবার এই বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করতে আমরা কাজ করে নিই, তাহলে এই বরাবর যে দ্বিমেরু ভ্রামক কাজ করছে তার মানটা হচ্ছে পি। তাহলে পি কে আমরা এক কাজ করি, থিটার দিকে একটা উপাংশ ভাগ করে নিই। থিটা যেদিকে আছে, পি তো ভেক্টর রাশি, তাহলে ওর এই দিকের একটা উপাংশ কত হবে? পি কস থিটা। এবং এই যে পি কস থিটা হলো এর লম্ব উপাংশ, মানে জাস্ট এর সঙ্গে একেবারেই 90 ডিগ্রি কোণ করে একটা লম্ব উপাংশ থাকবে, তার মান কত হবে বলো? পি সাইন থিটা। এবার এক কাজ করি আমরা, যখন আমরা এরকম দ্বিমেরু বানিয়েছিলাম, মনে করে খেয়াল করে দেখো, দ্বিমেরু, এটা মনে করে একটা দ্বিমেরু, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, তার জন্য দ্বিমেরু ভ্রামকের মান মনে করো পি। তাহলে তার অক্ষের উপর কোনো বিন্দুতে যখন আমরা দ্বিমেরু ভ্রামকের জন্য আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করেছিলাম, তার মান কি ছিল? 1/4 পাই এপসাইলন আর 2p বাই আর কিউ। তাহলে পিটা কি ছিল? দ্বিমেরু ভ্রামকের মান। এটাকে সেরকম একটা ভাবো, এই বরাবর যে দ্বিমেরু ভ্রামকটা কাজ করছে তার মান কত? পি নয়, পি কস থিটা। তাহলে পি কস থিটার যে অক্ষ তার উপরেই তো এই বিন্দুটা আছে, এই বরাবর একটা দ্বিমেরু ভ্রামক আছে, তার মান কত? পি কস থিটা। এই বরাবর দ্বিমেরু ভ্রামক আছে, তার মান কত? পি, তার উপরেই অবস্থিত, সেই বরাবরই অবস্থিত। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান কত? 2p বাই আর কিউ। এখানে পি এর জায়গায় মানটা জাস্ট কি আছে? পি কস থিটা। তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হবে? যেদিকে দ্বিমেরু ভ্রামক কাজ করে সেদিকে হয়েছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তাহলে এই বরাবর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, মনে করে যাক E1 কাজ করছে। তাহলে E1 এর মান কত হবে এখন? E1 এর মান দাঁড়ালো অক্ষস্থিত কোনো বিন্দু 1/4 পাই এপসাইলন নট 2p cos থিটা বাই আর কিউব। এই ডিসটেন্সটা আমরা ধরে নিচ্ছি, এখান থেকে এই যে ডিসটেন্সটা আমরা করছি, এই ডিসটেন্সটা আমরা কত ধরে নিলাম? এই ডিসটেন্সটা হচ্ছে r। তাহলে E1 এর মান 2p cos থিটা বাই r কিউব। এবার দেখো p sin থিটা, p sin থিটার উপরে দেখো এই বিন্দুটা কোথায় আছে? ঠিক লম্ব সমদ্বিখণ্ডকের উপরেই কিন্তু আছে। লক্ষ্য করো, কারণ এই p cos থিটার সঙ্গে এই p sin থিটা তো লম্ব, কারণ এর উপাংশ, এই উপাংশ p এর তো দুটো উপাংশে ভাগ করেছি, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে p cos থিটা আর একটা কত? p sin থিটা। তা p sin থিটার সঙ্গে p cos থিটা কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। আমরা যখন দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা, এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ ছিল, এখানে প্লাস কিউ চার্জ ছিল, এই বরাবর দ্বিমেরু ভ্রামক ছিল। তাহলে দ্বিমেরু ভ্রামক যেদিকে ক্রিয়াশীল রয়েছে তার সঙ্গে এটা কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি। তা দ্বিমেরু ভ্রামক এরকম করে আছে, তাই এর সঙ্গে এই যে ডিরেকশনটা তোমরা দেখছো, এর সঙ্গে এর কোণটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ঠিক এইটার মতো করে এটা সে লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে, কারণ এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তার জন্য এখানে যে দ্বিমেরু ভ্রামকের দ্বিমেরু ভ্রামক পি সাইন থিটার জন্য, এখানে পি এর জন্য হয়েছিল কত? 1/4 পাই এপসাইলন নট p বাই আর কিউব। এখানে পি এর জায়গায় আসলে মানটা কত আছে? পি সাইন থিটা। তাই পি সাইন থিটার জন্য তার মানটা কত হবে হলো? তার মানটা হবে, মনে করা যায় E2, E2 এর মান হবে 1/4 পাই এপসাইলন নট, পি এর জায়গায় আমরা কি লিখলাম? পি সাইন থিটা বাই আর কিউব। এখন এর মান তো হলো এই, কিন্তু ডিরেকশন কোন দিকে হবে? আমাদের নিশ্চয়ই মনে আছে যে দ্বিমেরু ভ্রামক যেদিকে হয়েছিল তার ঠিক বিপরীত দিকে হয়েছিল ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন। যখন আমরা কম্পোনেন্ট ভেঙে ভেঙে করেছিলাম, মনে করে দেখো, দ্বিমেরু ভ্রামক যেদিকে ছিল তার বিপরীত দিকে। তাহলে দ্বিমেরু ভ্রামক পি সাইন থিটা এইদিকে, তাহলে তার সঙ্গে একদম ঠিক বিপরীত দিকে এই, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি আছে। এই কোণটা কত ডিগ্রি আছে? এই কোণটা আছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় এর ডিরেকশন হচ্ছে এইদিকে।
E2। তাহলে E1 এবং E2 কিন্তু একটা কোণ করে ক্রিয়া করছে। তাহলে E1 এবং E2 মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। E1 এর মান এটা, E2 এর মান এটা। তাহলে এদের লব্ধির মান কি হবে? আমরা ভেক্টর যোগে সামান্তরিক সূত্র প্রয়োগ করতে পারি। লব্ধির মানের কর্ণ বরাবর হবে, এই বরাবর হবে। এটা হচ্ছে লব্ধির মান। এখন লব্ধি ভেক্টর বের করার ফর্মুলা কি আমরা জানি, c² = a² + b² + 2ab cos আলফা। আলফাটা কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখানে ভেক্টর কে কে? E1 এবং E2। তাহলে E এর মান কত হবে? E² = আমরা লিখতে পারি E1² + E2² + 2E1 E2 cos ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90, cos 90 এর মান 0। তাহলে E √, কত পেলে? E1² + E2²। তাহলে এখান থেকে যদি আমরা এই মানগুলো পুট করে দিই, তাহলে √8² + 8²। তাহলে যদি স্কয়ার করি তাহলে এই যে টার্মসটা স্কয়ার হবে, তাকে রুটের বাইরে আনতে পারবে, আর কিউবের বাইরে আনতে পারবে। তাহলে কি থাকবে? 1/4πε0 ইন্টু 1/r³। আর রুটের মধ্যে থাকবে √, যেহেতু রয়েছে, এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার। এটার স্কয়ার করলে কত হবে? 4p² cos² থিটা প্লাস p² sin² থিটা। তাহলে এটা কত দাঁড়ালো? 1/4πε0 ইন্টু 1/r³। এটাকে তুমি এক কাজ করতে পারো, p² কমন নিয়ে পিটাকে বাইরে বের করে নিতে পারো। তাহলে এই ভেতরে থাকবে 4 cos² থিটা। 4 cos² থিটাকে লেখা যায় 3 cos² থিটা প্লাস cos² থিটা। তাহলে 3 cos² থিটা প্লাস cos² থিটা, p² তো কমন নিয়ে বাইরে বেরিয়ে গেল। তাহলে 3 cos² থিটা প্লাস cos² থিটা প্লাস sin² থিটা। তাহলে cos² থিটা প্লাস sin² থিটার মান কত হয়? 1। তাহলে আমাদের মানটা দাঁড়ালো E = 1/4πε0 p/r³ √3 cos² থিটা প্লাস 1। এখান থেকে আমরা কিন্তু অক্ষস্থিত কোনো বিন্দুতে যখন করব, থিটার জায়গায় 0 বসালে, এখানে যদি 0 বসাও তাহলে এই টার্মসটা চলে আসবে, এবং থিটার জায়গায় যদি তুমি 90 ডিগ্রি বসাও এই টার্মসটা চলে আসবে। আর যদি থিটা যে কোনো মান হয়, যে কোনো পজিশনে হয়, তাহলে ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে 1/4πε0 p/r³ √3 cos² থিটা প্লাস 1। এখন প্রশ্ন হলো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো ভেক্টর রাশি, তাহলে তার মান থাকবে, তার আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ডিরেকশন। তো ডিরেকশন বুঝতে গেলে আমরা বুঝে নিতে পারি, এটা এই ডিরেকশনটা যদি ফাই হয় তাহলে tan phi বের করতে পারি। আমরা ভেক্টরের ডিরেকশন বের করার ফর্মুলা জানি, tan phi = b sin θ / a + b cos θ। সেখানে করলে আসলে E2/E1 ই আসবে, যেহেতু এটা 90 ডিগ্রি আছে। তাহলে এখান থেকে তুমি tan phi বের করে নিতে পারো। tan phi, tan θ এর ফর্মুলা বের করে নেবে। tan phi = কি হবে? b sin θ, b মানে এখানে E2, তাহলে E2 sin 90 ডিগ্রি, E2 sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1 বাই a প্লাস b। এ হচ্ছে যে দিকটা ফাই ধরা সেটাকে এ ধরা হয়, E1 প্লাস a প্লাস b cos থিটা। তাহলে এখান থেকে tan phi = sin 90 মান 1, তাহলে E2 বাই cos 90 মান 0, E2 বাই E1। তাহলে phi = tan ইনভার্স E2/E1। এখানে E2/E1 করলে আমরা একটা মান আরামসে পেয়ে যাব। তাহলে আমরা কি শিখলাম? তড়িৎ ক্ষেত্র কি জিনিস। তড়িৎ ক্ষেত্র শেখার পরে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য কি জিনিস জেনেছি আমরা। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্যের মান আমরা তিনটে কেসে বের করলাম। কোথায় কোথায় বের করলাম? দ্বিমেরু শেখার পরে দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে, দ্বিমেরুর বিষুব অবস্থানে, আর দ্বিমেরুর উপরেই যে কোনো অবস্থানে। তো যে কোনো অবস্থানে যে ফর্মুলাটা আমরা প্রমাণ করলাম, সেখানে থিটার জায়গায় মান বসিয়ে কখনো 0 ডিগ্রি বসালে অক্ষস্থিত কোনো বিন্দুতে, থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারবো। এইখানে কিন্তু একটু কনসেপচুয়াল ব্যাপার আছে, যা অনেক সময় স্টুডেন্টদের অসুবিধাই হয়। সেটা হচ্ছে, এটা যদি এদিকে ক্রিয়া করে, এটা এদিকে ক্রিয়া করে, এবং এদের মধ্যবর্তী কোণ কেন 90? এই জন্য 90, কারণ এটা যেহেতু 90, তাহলে এটাও 90, এটার সঙ্গে এটাও কত ডিগ্রি? কারণ এটা তো অক্ষ যে বরাবর আছে সেই বরাবর, আর এটা যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে কাজ করছে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কারণ কি? কারণ এটা তো এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, আর আমরা জানি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করে ক্ষেত্র প্রাবল্য তার ঠিক
বিপরীত দিকে কাজ করে। তাহলে এটা যদি এইদিকে কাজ করে 90 ডিগ্রি কোণ করে, তাহলে ঠিক এর বিপরীত দিকে কাজ করলে হচ্ছে কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এই জন্য কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কনসেপ্ট অনেকে থাকে না, ফলে কিন্তু মুখস্থ চালায়, মুখস্থ করলে কিন্তু চলবে না। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই পড়লাম আজকে। আমরা ইলেকট্রোস্ট্যাটটা দিতে শুরু করলাম। তোমরা ক্লাস ফলো করতে থাকো, যে জায়গাগুলোতে তোমাদের কঠিন মনে হবে সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো। সকলে পড়াশুনো করো। থ্যাংক ইউ এভরিবডি।